নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সেই বহু প্রতীক্ষিত হাই ভোল্টেজ মিটিং যা আজকে ঢাকায় সকাল 11টায় কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল। ভারতের পক্ষ থেকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেই মিটিংয়ে কিন্তু উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে মিস্টার জসিমউদ্দিন এই মিটিংয়ে কিন্তু প্রতিনিধিত্ব করেন। সকাল 11টায় বাংলাদেশের অতিথি নিবাসে এই মিটিং হয়েছিল। আজকে সকালে যখন বাংলাদেশে ঢাকায় ভারতের বিদেশ সচিব পৌঁছান, তখন কিন্তু তাকে এয়ারপোর্টে রিসিভ করেন বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এরপরে প্রায় ঘন্টাখানিকের এই মিটিং বিভিন্ন কারণে কিন্তু উত্তাল হয়ে গেল। In Dhaka, at the invitation of my Bangladesh colleague, His Excellency Mohammad Jasimuddin, the Foreign Secretary of Bangladesh, for discussions and consultations on the entire gamut of issues in the extremely important bilateral relationship between India and Bangladesh. Since the political changes in Bangladesh in August this year, there has of course been contact between our leaderships. The Prime Minister was the first world leader to greet the Chief Advisor on his assumption of office. The two of them had a very cordial telephone conversation thereafter, and the Chief Advisor also accepted the Prime Minister's invitation to speak at the third Voice of the Global South Summit that was held in August this year. বর্তমান পরিস্থিতিতে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একই সঙ্গে তাৎপর্যপূর্ণও বটে। বিভিন্ন সংবাদ মাধ্যম এই মিটিংয়ে কি আলোচনা হয়েছে সে নিয়ে বিভিন্ন আঙ্গিকে খবর করেছে, কিন্তু সরকারি কোনো তথ্য এখনো অবধি এই মিটিংকে জানা না গেলেও অনেকে বলছেন প্রধানত তিনটি বিষয় কিন্তু আজকের মিটিং হয়েছে। প্রথম ইস্যু নিঃসন্দেহে ভিসা, অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ভারতবর্ষকে জিজ্ঞাসা করা হয় কবে ভারতবর্ষ বাংলাদেশের জন্য ভিসা চালু করবে। শুধুমাত্র মেডিকেল ভিসা এবং এমার্জেন্সি ভিসাই বর্তমান সময় কিন্তু ভারতবর্ষ দেয়। পাল্টা ভারতের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ এবং বর্তমানে ভিসা অফিস খোলার জন্য সেই পরিস্থিতি বাংলাদেশে আছে নাকি সেটাও একটা বড় প্রশ্ন। অর্থাৎ যে ভারতীয়রা বাংলাদেশে গিয়ে ভিসা অফিসে কাজকর্ম করবেন তারা কতটা সুরক্ষিত, এই প্রশ্ন কিন্তু আজকে বিভিন্ন মাধ্যমে উঠে আসে। ফলে এই প্রশ্ন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ সরকার বারংবার যে অভিযোগ করেছে যে ভারতবর্ষ নাকি ভিসা অফ করে রেখেছে, এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতবর্ষ ভিসা কবে আবার চালু করবে তা নিয়ে কিন্তু সরকারিভাবে কোনো কিছুই আজকে ভারতের পক্ষ থেকে জানানো হয়নি। উল্টে যেভাবে পাকিস্তান পন্থী বাংলাদেশ হয়ে গেছে, পরবর্তীকালে বাংলাদেশের জন্য ভিসা ভারতবর্ষ কতটা সুলভে কন্টিনিউ করবে সেটাও কিন্তু নিঃসন্দেহে একটা বড় প্রশ্ন। অর্থাৎ ভিসা ইস্যু নিয়ে কিন্তু আজকে মিটিং কার্যত উত্তাল হয়েছে, যেখানে বাংলাদেশের দাবি ভারতবর্ষকে ভিসা দিতেই হবে, শুধুমাত্র চিকিৎসা ভিসা বা মেডিকেল এমার্জেন্সি ভিসা নয়। এক্ষেত্রে প্রসঙ্গত বলে রাখি, বিভিন্ন ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট কিন্তু ভারত থেকেই পাওয়া যায়। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশিরা যারা পাশ্চাত্যে যেতে চায় তাদের কানেক্টিং মিডিয়াম কিন্তু কলকাতা বা দিল্লি। যদি এই ধরনের ভিসা অফ করে রাখা হয় তাহলে পড়াশোনা বলুন বা যারা বাইরে বহির্দেশে ঘুরতে যায় তাদের কিন্তু ইজিলি অ্যাক্সেসেবল ওয়েটা হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশিরা ভারতে আসতে পারছেন না, ভারতের এয়ারপোর্ট ব্যবহার করে বহির্বিশ্বে যেতে পারছে না। তাই ভিসা শুধুমাত্র মেডিকেল ইমার্জেন্সি কিংবা এই পার্টিকুলারলি কোনো ট্রিটমেন্ট ওরিয়েন্টেড বাদ দিয়েও যথাসম্ভব তাড়াতাড়ি যেন চালু হয় সেই বিষয়টা কিন্তু তারা বলার চেষ্টা করছেন, কিন্তু ভারতের পক্ষ থেকে সে বিষয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট কথাবার্তা এখন অবধি বলা যায়নি। পাশাপাশি যে প্রবলেম নিয়ে আজকে সব থেকে বেশি আলোচিত হয়েছে তা হলো সীমান্ত সমস্যা। দেখুন, সীমান্ত সমস্যা নিয়ে বাংলাদেশ কিন্তু বিএসএফ এর সঙ্গেও 1 মাস আগে একটি মিটিং করেছিলেন, সেখানে সীমান্ত হত্যা নিয়ে বিএসএফ এর বিরুদ্ধে তারা কথা বলেন। আজকের মিটিংয়ে সেই সীমান্ত সমস্যা ফের একবার ঘুরে ফিরে কিন্তু চলে আসে। এক্ষেত্রে ভারতের পক্ষ থেকে তীব্রভাবে প্রতিবাদ করে বলা হয় সীমান্তে বিএসএফ আজ অবধি কোনো ইল্লিগাল কাউকে এখনো মারেনি। যদিও যে প্রবলেম অ্যারাইজ হয়েছে সেই সমস্যা বাংলাদেশের পক্ষ থেকে অ্যারাইজ হয়েছে, কারণ বাংলাদেশ সরকার অনুপ্রবেশ থামাতে পারছে না, তারা কাঁটাতার বেছাতে দিচ্ছে না, তারা স্মার্ট ফেন্সিং ভারতবর্ষকে করতে দিচ্ছে না। যখনই স্মার্ট ফেন্সিং অ্যাগ্রেসিভলি ভারতবর্ষ করতে চাইছে তখনই বিজেপি এসে বাধা সৃষ্টি করছে। আর সীমান্ত
সমস্যা অর্থাৎ সীমান্ত হত্যা নিয়ে তারা বিএসএফ এর বিরুদ্ধাচরণ যখন করতে যায়, ভারতের পক্ষ থেকে কিন্তু কার্যত বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বলা হয় এই ধরনের কোনো সমস্যা ভারতীয় সেনা কিংবা বিএসএফ কেউই কিন্তু করে না। পাশাপাশি আজকে ভারতের সীমান্তবর্তী এলাকায় একাধিক অনুপ্রবেশ ইস্যু নিয়ে কথাবার্তা বলা হয়। যদিও শেষ কয়েকদিন সীমান্ত নিয়ে বাংলাদেশের অধ্যাপকরা যেভাবে গরম গরম কথা বলেছিলেন, যেভাবে 7 সিস্টার্সকে কার্যত বাংলাদেশকে দিয়ে অশান্ত করার কথা বলেছিলেন, যেভাবে পাকিস্তানের J-57 বা J-17 এয়ারক্রাফট দিয়ে ভারতবর্ষকে অস্বীকার কথা মানে কার্যত অশান্ত করার কথা বলেছিলেন, সে বিষয়ে কিন্তু আজকে বাংলাদেশ সরকার কার্যত চুপ করে যান। অর্থাৎ নিঃসন্দেহে সীমান্ত সমস্যা ভারতের সঙ্গে যে ইস্যু নিয়ে এর আগে বাংলাদেশ কথাবার্তা বলেছিলেন, মিটিং এ বলা হয়েছে, আজকেও সেই সীমান্ত সমস্যা নিয়ে দুপক্ষের মধ্যেই কথা হয়েছে এবং প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে সীমান্তে এই গুলি চালানো এবং অনুপ্রবেশকারী এই সমস্যা আটকাতে দুই দেশই নাকি কড়াভাবে দমন করবে, যদিও বাংলাদেশ এর আগেও এরকম বলেছিল। পাশাপাশি ট্রেড নিয়ে আজকে কথা হয়েছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল ট্রেড নিয়ে। এক্সটার্নাল ট্রেডের যখন প্রসঙ্গে আসে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেই সেক্টরটা, তা হলো মানি এক্সচেঞ্জিং সমস্যা। অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় যারা মানি এক্সচেঞ্জ করে তারা নাকি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এই পার্টিকুলারলি ইস্যুটা নাকি ভারত এবং বাংলাদেশ উভয়ই অ্যাড্রেস করে। This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য কবে স্বাভাবিক গতিতে ফিরবে, সেই প্রশ্ন কিন্তু একটা বড় প্রশ্ন উঠে যায়। অর্থাৎ এই ট্রেড ইস্যু ভারত এবং বাংলাদেশের দুপক্ষকেই ভাবাচ্ছে, দুপক্ষই এই পার্টিকুলারলি ইস্যু নিয়ে কথা বলছে, কিন্তু আলটিমেটলি সলিউশন যে বাংলাদেশকেই করতে হবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা যদি ঠিকভাবে না মোতায়েন করা হয়, ঠিকভাবে রক্ষা করা না হয়, তাহলে ভারতবর্ষ যে এই ব্যবসা বাণিজ্যের প্রশ্নে আদতে বাংলাদেশকে এখন সে অর্থে কোনো নাম্বারই দেবে না, তা কিন্তু আজকে মিটিংয়ে কার্যত বুঝিয়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে মিটিংয়ের প্রথম পর্বে এই ধরনের কথাগুলোই হয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে। দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় ভার্সন এখনো কিন্তু এসে পৌঁছায়নি। এরপরে নিঃসন্দেহে দুই দেশই সাংবাদিক সম্মেলন করবেন এবং সরকারিভাবে কি মিটিংয়ে উঠে এসছে তা কিন্তু মিনিটস আকারে হয়তো আন্তর্জাতিক মহলকে তারা জানাবেন। Today's discussions have given both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid and constructive exchange of views with all my interlocutors. I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. কিন্তু যে গুরুত্বপূর্ণ তিনটে ইস্যু যা নিয়ে ভারতবর্ষ কোনোভাবে নেগোশিয়েট করতে চায় না, তা হলো ভিসা, সীমান্ত সমস্যা এবং আইন শৃঙ্খলার অবনতি, ব্যবসা বাণিজ্য। স্পেশালি বাংলাদেশের জন্য এখনই ভিসা কিন্তু দেওয়া হবে না, তা ভারতবর্ষের পক্ষ থেকে কার্যত কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো। কালকেই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে, যেখানে তারা বলেছে জেল থেকে প্রায় শেষ 3 মাসে 700 জন পালিয়ে গেছে। অর্থাৎ যাদেরকে শেখ হাসিনা কার্যত দেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য জেলে ঢুকিয়েছিল, সেই রকম 700 জন নাকি শেষ 3 মাসে জেল থেকে পালিয়ে গেছে এবং কালকে বাংলাদেশের পক্ষ থেকে কার্যত তা অ্যাকসেপ্টও করা হয়। তার হয়েছেন 1500 মতো, অ্যারাউন্ড 700 প্লাস বন্দী যারা এখনো পলাতক রয়েছে। এর মধ্যে আসলে একদম সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে পারছি না, বাট টোটাল সব মিলিয়ে শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আপনার যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না,
তো আমাদের যে ডিফাইন্ড অনুসারে শীর্ষ সন্ত্রাসী 11 জন মুক্তি পেয়েছেন, আমি কারেক্ট করছি 174 জনের মতো, বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছে। টোটাল 70 জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে 70। এবং পরবর্তীকালে জানা যায় সেই সকল মানে পার্টিকুলারলি ব্যক্তিগুলোকে বেরিয়ে একাধিক অপরাধমূলক কাজকর্ম করার এক গভীর পরিকল্পনা করেছে। ভারতের গোয়েন্দা সংস্থার কাছে এরকমই একটা বিস্ফোরক রিপোর্ট এসছে, যেখানে তারা বলেছে ভারতে একাধিক স্লিপার সেল তারা অ্যাক্টিভ করার চেষ্টা করেছে। অর্থাৎ যেই স্লিপার সেলগুলো কার্যত মানে অস্তমিত হয়ে গেছিল, যাদের ফাংশন কার্যত শেষ হয়ে গেছিল, সেই স্লিপার সেলগুলো নাকি অ্যাক্টিভেট করেছে। এবং মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার জেলার মতো জায়গাগুলোতে কার্যত এই ধরনের ব্যক্তিরা জেল থেকে বেরিয়ে কাঁটাতার পেরিয়ে অশান্ত করার জন্য ভারতবর্ষে প্রবেশ করেছে। পাশাপাশি কালকে বাংলাদেশের পক্ষ থেকে এটাও স্বীকার করা হয় তারা 174 জন নেতার মুক্তি দিয়েছে। অর্থাৎ যারা অপরাধমূলক কাজকর্মে লিপ্ত এরকম 174 জনকে জেল থেকে ছেড়ে দিয়েছে, এবং তার মধ্যে জেএমবির মতো বিভিন্ন সংগঠনের নেতারাও আছে। অর্থাৎ এর আগে বাংলাদেশের পক্ষ থেকে আনসারুল্লাহ বাংলার প্রধান নেতাকে ছেড়ে দেওয়া হয়েছিল, যিনি কার্যত সেভেন সিস্টার্সকে হুমকি দেওয়ার কথা বলেছিলেন, যিনি বলেছিলেন কার্যত ভারতবর্ষের যে শিলিগুড়ি করিডর চিকেন স্নেক সেটাকে ছিনিয়ে নেওয়া হবে। কিন্তু কালকে বাংলাদেশের পক্ষ থেকে আবার যে পদক্ষেপ নিল, তার ফলে নিশ্চিতভাবে বলা যায় তারা চাইছে ভারতকে অশান্ত করতে, ভারতের সামাজিক স্থিতি নষ্ট করতে, এবং ভারতের যে সামাজিক ব্যবস্থা সেটা কিন্তু ভীষণ মাত্রায় বিগড়ে দিতে বা বিঘ্নিত করতে। এই ধরনের প্রেস কনফারেন্স বাংলাদেশের পক্ষ থেকে সরকারিভাবে করে যখন কার্যত ডাটাগুলোকে স্বীকৃতি দেওয়া হয়, এরপরে ভারতের কাছে নিঃসন্দেহে সুরক্ষার প্রশ্নে অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ আগামী 2 থেকে 3 মাস আসতে চলেছে বলে আমার মনে হয়। একদিকে ভিসা চাইছে বাংলাদেশ, অন্যদিকে এই ধরনের ব্যক্তিদের জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। একদম হুবহু পাকিস্তান, যারা আলোচনা এবং রক্তপাত একই টেবিলে বসে করতে চায়। নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের একটা কালো অধ্যায়, যা কিন্তু এই ধরনের প্রেস কনফারেন্স ফের একবার করে বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক মহলকেই বুঝিয়ে দিল তারা পাকিস্তান এবং আফগানিস্তান হওয়ার দিকেই এগোচ্ছে। কি ভাবছেন আপনারা? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।